নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুভদীপ জানিয়ে শুরু করছি ডক্টরস অন কল করোনা সতর্কতা নিয়ে আমাদের অনুষ্ঠান। আমাদের সঙ্গে ডক্টর উপস্থিত রয়েছেন ডক্টর অরিন্দম বিশ্বাস, তাকে স্বাগত জানাই আমাদের শোতে। অনেক অনেক স্বাগত স্যার আপনাকে এবং গুড আফটারনুন। আমরা শুরু করি একটা সুস্থ সুন্দর অনুষ্ঠান যেখানে অন্তত মানুষ বেঁচে থাকার একটা আশ্বাস পান, কারণ এখন আমরা প্রতিনিয়ত প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ভাবছি যে একটা দিন পার করেছি, বেঁচে আছি। তো প্রথমেই জিজ্ঞাসা করব, করোনা সতর্কতা বলতে একজন ডাক্তারবাবু হিসেবে আপনি কি কি সতর্কতা মানুষকে বলবেন, যে তারা কি কি করবেন কি কি করবেন না? দেখুন, স্পষ্ট কথা, করোনার সতর্কতা নিয়ে যে প্রশ্নটা করলেন, এই সতর্ক বিধি এগুলো আমরা অনেকটা জানি, কিন্তু অনেক সময় আমরা পালন করতে পারছি না নিখুঁতভাবে পালন করা। এই মানে যে আমরা মাস্কটা পরিহিত হয়ে বেরোনো এবং মাস্কটা সঠিক জায়গায় থাকা। মাঝে মাঝে মাস্কটা নেমে যাচ্ছে। অনেকেই বলছেন আমি তো মাস্ক পরেছিলাম তবুও আমার কেন করোনা হলো কেন? কারণ ছিদ্রটা কোনো কারণে সামনে ছিল, এই ছিদ্র দিয়ে ভাইরাস প্রবেশ করে। আমরা মাস্কটাকে নাক আর মুখটা ভালো করে ঢেকে রাখবো, হাতটা বারবার দেবো। আমাদের হাতটা কিন্তু আমাদের ভবিষ্যৎ। হাতের মধ্যে যদি কোনো অপরিচ্ছন্ন জিনিস লেগে থাকে সেইটা কাম্য নয়। পরিচ্ছন্নতাটা এটা মানে হাতটাকে ধোয়া, সেটা সাবান জলে হোক, সেটা শুদ্ধিকারক ব্যবহার করে হোক, সবটাই করতে হবে কিন্তু নিখুঁতভাবে। এবং আমাদের হাতটা কিন্তু মুখে লেগে যায় প্রায় 12 থেকে 15 বার অজান্তে। সেই যাতে অজান্তে লেগে না যায় সেই জায়গাটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, যে আমাদের মাস্কটাই কিন্তু আটকাবে। সেই কারণে যখনই কোথাও বেরোবো তখন কিন্তু মাস্কটা যেন থাকে এবং সঠিক জায়গায় থাকে। তৃতীয়ত, আমরা জনসমাগম এড়িয়ে চলব। অনেকে আমরা দেখছি ফ্ল্যাট বাড়ির মধ্যে হয়তো আছেন, কেউ 9টার পরে নাইট কারফিউ চলার সত্ত্বেও কেউ ক্যারাম খেলছেন, কেউ বসে গল্প করছেন। এই গল্প করার মাঝখানে হয়তো গল্প করাটার মধ্যে হয়তো কিছুটা সময় তারা কাটাচ্ছেন, সেটা মেনে নিতে পারি, কিন্তু একই সাথে উপসর্গবিহীন মানুষ ওই 4 জনের মধ্যে 5 জনের মধ্যে একজন হয়তো আছেন, যার সাথে কথা বলতে গিয়ে সেই জলকণা কিন্তু ছড়িয়ে পড়ছে অন্যান্যদের কাছে। সেখানেও 6 ফিট দূরত্বে কথা বলা, কিন্তু 6 ফুট দূরত্বতে আর আড্ডা তো হয় না। তো সেখানে একটা কথা খালি হয়, বাক্যালাপ হতে পারে, তবে কম সময়ের জন্য। তো সেই জায়গাগুলো আমাদের এড়িয়ে চলাটা খুব দরকার। নিজস্ব লকডাউন, সরকার কার্যত লকডাউন ঘোষণা করেছেন, সেটা মানছি, কিন্তু তার সাথে আমরা যদি সরকারকে সহযোগিতা করি নিজস্ব লকডাউন করা, অর্থাৎ বাইরে অযথা আমরা বেরোবো না, আমরা গৃহের মধ্যে থাকবো, সেখানে আমরা যতটা স্বাস্থ্যবিধি মেনে চলা যায় মেনে চলবো, তাহলে কিন্তু রোগটাকে মোকাবিলা করব। কারণ শৃঙ্খলটা না ভাঙলে এই রোগ মোকাবিলা করা প্রায় অসম্ভব। আর দ্বিতীয়ত হচ্ছে যে প্রতিষেধক, সেটার জন্য আমরা অপেক্ষায় আছি। যে 60% ভারতবর্ষের মানুষকে যদি প্রতিষেধক দেওয়া যায় তাহলে আমরা নিশ্চয়ই রোগটাকে কাবু করতে পারবো, আয়ত্তের মধ্যে আনতে পারবো। এই কিছু জিনিস মিলিয়ে আমরা সতর্ক বার্তা যেগুলো আমরা প্রতিনিয়ত দিচ্ছি, সেগুলো আমরা যদি মেনে চলতে পারি তাহলে কিন্তু সংখ্যাটা কমে যাবে। তবে একই সাথে সংখ্যাটা কমে গেলে বললে হবে না, পরীক্ষার পরিসর বৃদ্ধি কিন্তু করতে হবে। বিভিন্ন জেলায় কয়েকটা মাত্র জায়গা যেখানে পরীক্ষা হচ্ছে, আরো পরীক্ষার সংখ্যা যদি আমরা বাড়াতে পারি তাহলে চিত্রটা কিন্তু অনেকটা স্পষ্ট হয়ে আসবে। এটা সরকার চেষ্টা করছেন, কোনো সন্দেহ নেই। আরেকটু বাড়াতে হবে, আরেকটু খাটতে হবে। এইটা করলে আমার মনে হয় একটা সময় আসবে যখন আমরা আয়ত্তের মধ্যে রোগটাকে আনতে পারবো। আরেকটা, আপনি একটা কথা বললেন যে এই লকডাউন প্রসিডিওর যদি চলতে থাকে তাহলেই আমরা শিথিল করতে পারবো, এই চেনটাকে ভাঙতে পারবো। তার মানে আপনার মত অনুযায়ী বা আপনাদের অ্যাসোসিয়েশনের মত অনুযায়ী এই লকডাউন প্রসেসটাকে আরেকটু চলা দরকার। এই মুহূর্তে না লকডাউনে কতটা আমরা সুবিধাজনক জায়গায় আছি সেটা কিন্তু হরফ করে বলা যাবে না, আর একটু সময় নেবে। আজ থেকে হয়তো 10 দিন, আজ হয়তো সারা ভারতবর্ষের সংখ্যাটা কিছুটা কমেছে, এটা নিয়ে সন্দেহ নেই। তবে ধারাবাহিকতাটা না রাখলে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে আমরা শীর্ষবিন্দুতে গেছিলাম কি না। শীর্ষবিন্দুতে আমরা তখনই যেতে পারবো, যা বুঝবো, বোধগম্য তখনই হবে যখন ধারাবাহিকভাবে সংখ্যাটা কমবে। তো সেইভাবে যদি আমরা লকডাউনটাকে পালন করতে পারি, কার্যত যে লকডাউন ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষে এবং বিভিন্ন রাজ্যে নাইট কারফিউ লকডাউন তো চলছে,
তাহলে হয়তো সংখ্যাটার কিছুটা তো কমবে, এ নিয়ে সন্দেহ নেই। কিন্তু একই সাথে যে প্রয়াসটা আমাদের নিতে হবে এবং নিরলসভাবে নিতে হবে সেটা হচ্ছে পরীক্ষা করা। উপসর্গবিহীন মানুষ যদি থেকে যায় তাহলে কিন্তু এই ভাইরাস থাকছে, এবং শুধু সেটা না, ভাইরাস কিন্তু পরিবর্তন করবে তার পরিকাঠামো, তখন কিন্তু আবার আরেকটা নতুন সমস্যা দেখা যাবে। আমার কোনো অভিপ্রায় নেই মানুষকে ভীত সন্ত্রস্ত করার, কিন্তু একই সাথে বিভিন্ন মানুষ তারা বলেছেন তৃতীয় তরঙ্গের কথা। তৃতীয় তরঙ্গের কথা এখনো আমি আসতে চাই না, কারণ তৃতীয় তরঙ্গ যখন এলে তখন আমরা বুঝবো সেটা শিশুদের আঘাত করবে না মাঝবয়সীদের আঘাত করবে না বয়স্কদের আঘাত করবে, সে বিষয়ে কোনো স্পষ্ট আমরা কোনো মানে এখনো প্রমাণ পাইনি। মানুষ আন্দাজ করে বলছেন, সেটা বলতে পারেন তারা, কিন্তু আমরা তৃতীয় তরঙ্গ আটকানোর জন্য যদি স্বাস্থ্যবিধিটা মানতে পারি তাতেও কিন্তু আমরা অনেকটা নিয়ন্ত্রণ করতে পারবো। তো সেইখানে কার্যত লকডাউন যেটা ঘটছে সেটাই যদি নিখুঁতভাবে পালিত হয় আমার মনে হয় সুফল আমরা পাবো। তার মানে প্রপারলি মাস্ক পরলে, স্যানিটাইজেশন করলে এবং ওই 2 মিটারের দূরত্ব বজায় রাখলেই কিন্তু আমরা মূলত যদি এটাকে স্ট্রিক্টলি করতে পারি তাহলে তৃতীয় ওয়েভকে বা থার্ড ওয়েভকে আমরা আটকাতেও পারবো। এবারে আমাদের একজন বন্ধু আছেন সঙ্গে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন? আমি মধ্যগ্রাম থেকে বলছি। হ্যাঁ, মধ্যগ্রাম থেকে কে বলছেন? প্রতিমা দে। বলুন। হ্যাঁ, বলছি যে আমার ডাক্তারবাবুকে একটাই প্রশ্ন, যে আমার থাইরয়েড আছে, হ্যাঁ 16, আর লিভার ফাংশন সমস্যা আছে, আমি কি ভ্যাকসিন নিতে পারবো? আচ্ছা, ভ্যাকসিনেশন নিয়ে আপনার প্রশ্ন, আপনি সঙ্গে থাকুন, উত্তর দিচ্ছেন। উনি থাইরয়েড রোগী, উনি নিশ্চয়ই পারবেন, কোনো সমস্যা নেই, উনি নির্দ্বিধায় পারবেন এবং ভ্যাকসিন যত তাড়াতাড়ি পারবেন নিয়ে নিন। আপনি পারবেন এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি নিয়ে নেবেন। আচ্ছা, ডক্টর বিশ্বাসের কাছে আমার একটা প্রশ্ন, নতুন ওষুধ মানে নিউ মেডিসিন, করোনার নিউ মেডিসিন, আমি একটু জানতে চাইব এই নিউ মেডিসিনের গল্পটা কি? দেখুন, এক ধরনের এতদিন ধরে আমরা রেমডেসিভিরের ওপর কাজ চালিয়ে গেলাম, রেমডেসিভিরে কিন্তু আমরা ফল পেয়েছি, এটা কিন্তু সন্দেহ নেই। কিন্তু একই সাথে রেমডেসিভির ছাড়া, রেমডেসিভির তো আপনি ইনজেকশনের মারফত দিচ্ছেন, তার সাথে যেরকম ওরাল ট্যাবলেট ফ্যাভিপিরাভির আছে, এরাও ভাইরাল লোডটাকে কমায়, সেটাও মোটামুটি প্রমাণিত হয়েছে। তার সাথে আরো ফ্যাভিপিরাভিরের একটা সমস্যা হচ্ছে আপনাকে প্রথম দিন 18টা ট্যাবলেট খেতে হবে। তো গবেষকরা সেটাই আপাতত তৈরি করছে, এমন একটা ওষুধ যেটা দুবার খেলে 3 দিন দুবার খেলে ভাইরাল লোডটা অনেক পরিমাণ, ভাইরাল পরিমাণটা কমে যাবে। তো সেই ওষুধটার নাম মলনুপিরাভির। এটা এখন ট্রায়ালে আছে, এই ট্রায়াল হতে একটু সময় নেবে, তবে আশা করা যায় এটা যথেষ্ট ভালো, মানে আপাতত যা কাজ দেখিয়েছে ট্রায়ালে সেটা কার্যসিদ্ধি হবে। সেই কার্যসিদ্ধি যদি হয়ে যায় তাহলে আমার মনে হয় আমরা আবার আরেকটা দিক খুলে যাবে, তখন এই ওষুধটাকে মলনুপিরাভিরটাকে ব্যবহার করতে পারবো। তবে সেটা সময়ের অপেক্ষা, একটু সময় আমাদের অপেক্ষা করতে হবে, তখন কিন্তু এই ওষুধটা কতটা সুবিধাজনক জায়গায় আমাদের নিয়ে যাবে সেটা প্রমাণিত হবে। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি জলপাইগুড়ি থেকে বলছি। হ্যাঁ, কে বলছেন জলপাইগুড়ি থেকে? ইন্দ্রনীল সরকার বলুন। বলছি ম্যাডাম, মানে আমার মায়ের বয়স হচ্ছে 80, তো উনি হৃদরোগী, তার সাথে ওনার পেসমেকার বসানো আছে, তো উনি কি কোভিড-19 ভ্যাকসিন নিতে পারবেন? মানে আপনাদের ভ্যাকসিনটা নিয়ে মূলত প্রশ্ন, তাহলে আমরা একটু ভ্যাকসিন নিয়ে বিশদে আলোচনা করি। ডক্টর বিশ্বাস যদি একটু ভ্যাকসিনের প্রসিডিওর, কারা নিতে পারবেন কারা পারবেন না, এইটা নিয়ে যদি একটু বিশদে আলোচনা করেন তাহলে আমার মনে হয় আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন। সঙ্গে থাকুন ডক্টর বিশ্বাস, আমরা ভ্যাকসিন নিয়ে একটু আলোচনা করে নিই। কোভ্যাক্সিন এবং আমরা জানি যে কোভিশিল্ড, এই নিয়ে একটা বিষয় থাকে কে কোনটা নেব। এখন আবার সময় বাড়িয়ে দিয়েছে সরকার, আমাকে তো এই তারিখ দেওয়া হয়েছিল, তাহলে আমাকে তো এখন বাড়ানো হয়েছে। নানাবিধ প্রশ্ন, আমার শরীরে এত এত রোগ আছে, আমি কি পারবো কি না, বা কোন বয়সটা নেওয়ার জন্য উপযোগী, অনেক প্রশ্ন। আপনি শুরুতে একটা কথা বললেন যে 60% মানুষকে যদি ভ্যাকসিনেটেড করা যায় তাহলে এই মহামারীকে আমরা একেবারে কন্ট্রোল করতে পারবো। তো এই 60%-এর মধ্যে কোন 60% মানুষ হবেন যারা লাকি 60%? আমি একটু শুনবো এটা। এখন একটা কথা স্পষ্ট,
সেটা হচ্ছে 18 বছরের ওপরে আমরা কিন্তু ভ্যাকসিনেশন দিচ্ছি। 18 বছরের নিচে গবেষণা হচ্ছে, সেটা ট্রায়াল কবে পাস করে সেটা দেখতে হবে। কিন্তু 18 বছরের ওপরে যাদের আছে সেইখানে 60% আমরা যাকে পারবো তাকে দেব। এখন যে ব্যাপারে হচ্ছে ভ্যাকসিনেশনের কোনো কন্ট্রাইন্ডিকেশন কিন্তু আপাতত কিছু বলা নেই। একমাত্র বলা ছিল প্রেগনেন্ট মাদার এবং নার্সিং মাদারদের দেওয়া যাবে না, আর 18 বছরের নিচে। আর তার সাথে অ্যালার্জি হলে, অ্যালার্জির বিষয়টা না খুব সামগ্রিকভাবে একটা কথা বলা আছে, কিন্তু এইখানে বিশেষভাবে বলা উচিত ছিল যে ভ্যাকসিনে যদি অ্যালার্জি হয় তাহলে দ্বিতীয় ডোজ নিতে পারবে না। কিন্তু ভ্যাকসিনে অ্যালার্জি কার সেটা যতক্ষণ না প্রথমবার ভ্যাকসিন নিচ্ছে সেটা বোঝা কিন্তু অসম্ভব। ওই জন্য যে প্রশ্ন দেখবেন অনেকবার আসবে, আমার ডিমে অ্যালার্জি, আমার বেগুনে অ্যালার্জি, আমার সালফারে অ্যালার্জি, আমি কি নিতে পারবো? নিশ্চয়ই নিতে পারবেন। আপনাকে 24 ঘন্টা পর্যবেক্ষণে রাখতে হবে, 8 ঘন্টা তো আপনাকে ভ্যাকসিন কেন্দ্রে থাকতে হবে, তারপরে বাকিটা বাড়িতে। সেখানে অসুবিধা হলে চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন। কিন্তু 24 ঘন্টা যদি আপনার মানে কিছু কোনো অসুবিধায় আপনি বোধ করলেন না, তাহলে আপনাকে বোঝা গেল যে আপনার ভ্যাকসিন নিতে কোনো অসুবিধা নেই, তখন দ্বিতীয় ডোজের যখন সময় আসবে তখন নিয়ে নেবেন। এইবার প্রশ্নটা আসছে নার্সিং মাদার্স নিয়েও কাজ হয়েছে, নার্সিং মাদারকে এখন বলা হয়েছে দেওয়ার জন্য। এটা ইউকে অনেকদিন ধরে নার্সিং মাদার্সের কথা বলেছে যে 42 দিন যদি বাচ্চার বয়স হয়ে যায় তাহলে নার্সিং মাদার্সকে দিতে কোনো অসুবিধা নেই। তো সেই ক্ষেত্রে ভারতবর্ষ এটাকে এখন ছাড়পত্র দিয়ে দিয়েছে যে নার্সিং মাদার্সরাও নিতে পারে। আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে দেখবেন আবার এই প্রশ্নটাও আসবে যে আমার কোভিড হয়েছে, আমি কতদিন বাদে ভ্যাকসিন নিতে পারবো? সেটা পরিষ্কার কথা, যার ভ্যাকসিন নিয়েছেন তিনি যদি প্লাজমা থেরাপি বা কিছু না নিয়ে থাকেন, প্রথমবার যদি নিয়ে থাকেন, তাহলে আপনি ভ্যাকসিন নিতে পারবেন নিশ্চয়ই যেদিন আপনি হাসপাতাল থেকে ছাড়া পেলেন বা যেদিন আপনাকে ডাক্তারবাবু সুস্থ বলে গণ্য করলো, তার 4 থেকে 8 সপ্তাহ বাদে আপনি নির্দ্বিধায় ভ্যাকসিন নিতে পারবেন। ডক্টর বিশ্বাস, এই জায়গাটা একটু প্রশ্নটা আমি করব আপনাকে, তার কারণ এখানে অনেকগুলো প্রশ্ন উঠে এসছে। তার আগে একজন বন্ধু আছেন, তার সাথে কথা বলে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি নর্থ বেঙ্গল থেকে বলছিলাম, উত্তর দিনাজপুর ইসলামপুর থেকে। কি নাম? আমার নাম প্রকাশ দেব সরকার। হ্যাঁ, প্রকাশ দেব সরকার। আচ্ছা প্রকাশবাবু বলুন। বলছিলাম আমার একটা প্রশ্ন ছিল। আমার ছেলের 20 বছর বয়স, তো ও ইনহেলার নিতে হয়, মাঝে মাঝে ও শ্বাসকষ্টে ভোগে, ইনহেলার নিতে হয়। তো এই অবস্থায় কি ও ভ্যাকসিন নিতে পারবে? কত বয়স বললেন? 20 বছর। আপনার ছেলের 20 বছর বয়স, ওর মানে মাঝে মাঝে ইনহেলার নিতে হয়, ও কি ভ্যাকসিন নিতে উপযুক্ত কিনা, তাই তো? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, আপনি একদম। সঙ্গে থাকুন, আমরা আলোচনা করছি, আপনি উত্তর পেয়ে যাবেন আমাদের এই আলোচনার মধ্যে থেকে। ডক্টর বিশ্বাস, আপনি একটা কথা বললেন যে অনেক প্রশ্ন আসে, হ্যাঁ আমরাও পেয়েছি এই অনুষ্ঠান করতে বসে, যে আমি প্রথম ভ্যাকসিনটা নিলাম, ফার্স্ট ডোজ নেওয়ার 4-5 দিন বা 10 দিন পর, 15 দিন পরে আমি কোভিড আক্রান্ত হলাম। আমার প্রশ্ন, এটা অনেকেই বলছেন, আমার প্রশ্ন, আমি তো ভ্যাকসিনের ফার্স্ট ডোজ নিয়েছি, 15 দিনও কাটিয়ে ফেলেছি, তাহলে আমার ক্ষেত্রে কেন কোভিড এলো, আমি কেন কোভিডে আক্রান্ত হলাম? এই একটা প্রশ্ন যেমন আমরা পাচ্ছি, পাশাপাশি এটাও পাচ্ছি যে আমার ভ্যাকসিন নিলাম, কোভিড হলো, তাহলে কি আমি সেকেন্ড ডোজ নেব, নাকি না আমার আবার প্রথম ডোজটাই আবার নিতে হবে? তো আমার মনে হয় আজকে আমরা এই উত্তরটা পেয়ে যাব। নিশ্চয়ই আমি সবটাই দিয়ে দেবো। ভ্যাকসিন নেওয়ার দ্বিতীয় ডোজের পরে, এটা কিন্তু গবেষকরা বলেছেন যে তখন কিন্তু প্রতিরোধ করার ক্ষমতা গড়তে শুরু করবে, সম্পন্ন হবে না। তো সেই ক্ষেত্রে একটা ভ্যাকসিনের ডাবল ডোজ নেওয়ার বেশ কয়েক মাস পরে প্রতিরোধ করার ক্ষমতাটা শক্তিশালী হয়ে ওঠে এবং সম্পন্ন হয়। তার এই জন্যই প্রথম ডোজের পরে অনেক মানুষ আক্রান্ত হচ্ছেন, দ্বিতীয় ডোজের কয়েকদিনের মধ্যেও আক্রান্ত হচ্ছেন। এই জায়গাটা স্পষ্ট করে বলতে চাই, চিকিৎসকরা প্রথম দিন থেকে বলেছিল ভ্যাকসিন প্রক্রিয়া শুরু হতে পারে, কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সেইখানে হয়তো বার্তাটা বুঝতে বা এটা অনুধাবন করতে মানুষের হয়তো কিছুটা সময় নিয়েছেন বা বুঝতে পারেননি। কিন্তু ভ্যাকসিনও নেব, স্বাস্থ্যবিধি মানবো, এই দুটোকে যদি মান্যতা দিতে পারি তাহলে আমরা কিন্তু কোভিড থেকে মুক্ত থাকবো। এইবার প্রশ্নটা যেটা হচ্ছে, ভ্যাকসিন নিলাম, তারপর সেরে উঠলাম, তারপরে ভ্যাকসিন নেওয়ার পর কোভিড হলো, এরপরে দ্বিতীয় ডোজ কবে নিতে পারবো, সেটা একটা প্রশ্ন আছে। সেটা কিন্তু প্রায় 3 মাস পরে। মানে
ভ্যাকসিন নিলাম, নেওয়ার পরে ফার্স্ট ডোজ নিলাম, কোভিড হলো, কোভিড সেরে যাওয়ার 3 মাস পরে গিয়ে আমি দ্বিতীয় ডোজ নিতে পারছি। সেক্ষেত্রে এই প্রসিডিওর নয় যে আমাকে আবার প্রথম ডোজ নিয়ে আবার শুরু করতে হবে, সেটা নয় তাহলে? না, 3 মাস পরে নিতে পারবেন দ্বিতীয় ডোজ, এটাই স্পষ্ট করে দিলাম, এখানে একদম স্পষ্ট, আর কিন্তু কিচ্ছুই নেই, আর কোনো প্রশ্নই থাকবে না। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যাঁ আমি কুচবিহার থেকে বলছিলাম। হ্যাঁ, নামটা বলুন। হ্যাঁ আমি অনামিকা বণিক বলছি কুচবিহার থেকে। হ্যাঁ বলুন অনামিতা। হ্যাঁ আচ্ছা, আমার বাবার বয়স হচ্ছে 82 ইয়ার্স। হ্যাঁ বলুন, আমি হ্যালো, শুনছি। হ্যাঁ বলছি আমার বাবার বয়স হচ্ছে 82 ইয়ার্স। আচ্ছা, উনি উনি হচ্ছে কোভ্যাক্সিন নিয়েছিলেন, হচ্ছে তার ডেট মানে শুরু 14 তারিখে, ওনার সেকেন্ড ডোজের ডেট ছিল আর কি, মানে 28 দিন হবে 14 তারিখে। আপনি আরেকবার ক্লিয়ার করুন, আপনার বাবা কখন নিয়েছিলেন? ফেব্রুয়ারি মাসে ফার্স্ট ডোজ নিয়েছিলেন? না, তার সেকেন্ড ডোজ নেওয়ার ডেট ছিল 14/5-এ। 14/5-এ সেকেন্ড ডোজ ছিল, মানে 14ই মে সেকেন্ড ডোজের দিন ছিল। তারপরে হ্যাঁ তা ওখান থেকে বলেছিল যে 4 থেকে 6 সপ্তাহের মধ্যে নিতে, 4 থেকে 6 সপ্তাহের মধ্যে নিতে বলেছিল। তা এখন তো আমাদের এখানে কোভ্যাক্সিন নেই, তাই এখন যদি তার ডেটটা পার হয়ে যায় তাহলেও কি ওই কোভ্যাক্সিনের মানে দ্বিতীয় ভ্যাকসিন নেওয়ার কি মানে কার্যকারিতাটা থাকবে? মানে যখন সময় হবে, মানে যখন কোভ্যাক্সিন আপনার বাবা পাবেন, এই ডেটটা যেহেতু পেরিয়ে যাচ্ছে, তাহলে কি এর কার্যকারিতাটা আগের মতো থাকবে কিনা? ঠিক আছে, ডক্টর বিশ্বাস উত্তরটা একটু দিয়ে দিন। হ্যাঁ, আমার মনে হয় কোভ্যাক্সিনও এসে যাবে শীঘ্রই, এটা নিয়ে কোনো চিন্তার কিছু নেই। তবে একটা 12 সপ্তাহ 16 সপ্তাহর বিষয় হয়েছে, তবে কোভ্যাক্সিনের ক্ষেত্রে তারা জানিয়েছিল 4 সপ্তাহ, কিন্তু আমার মনে হয় উনি কোভ্যাক্সিনই নিতে পারবেন, কোভ্যাক্সিনও সেই সমস্যার সমাধান হয়ে যাবে, কোভ্যাক্সিনও এসে যাবে বাজারে। তো সেইখানে চিন্তার কিছু নেই, একটু দেরি হলেও তাতে কোনো আপনার বাবার প্রতিরোধ করার ক্ষমতা ক্ষীণ হয়ে যাবে, এরকম কোনো ভাবার কিছু নেই। মানে অ্যাজ পার ডক্টরস ওপিনিয়ন, যত দ্রুত মানুষ ভ্যাকসিনেটেড হবেন তত দ্রুত আমাদের ভারতবর্ষ করোনা মুক্ত হবে। সুতরাং সরকারি তরফ থেকে এই উদ্যোগটা নেওয়া উচিত, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যত সম্ভব মানুষ আছেন তাদেরকে ভ্যাকসিনেটেড করে ফেলা। অন্তত 18 থেকে বয়সূর্ধ্ব যারা রয়েছেন তাদেরকে যত তাড়াতাড়ি ভ্যাকসিনেটেড করে দেওয়া যাবে, তত কিন্তু এই ভারতবর্ষ করোনা মুক্ত হতে পারবে। এবারে আমি চলে আসি আরেকটি বিষয়, সেটা হচ্ছে সাইটোকাইন স্ট্রম। এই সাইটোকাইন স্ট্রম শব্দটার সঙ্গে আপনারা খুব পরিচিত, আমরা সাধারণ মানুষরা নই, আমরা লেম্যান, বাট আমরা এখন এই নামটাকে বড্ড বেশি উচ্চারণ করছি এবং একটা মিথ ছড়িয়ে দিচ্ছি যে করোনা সেরে যাবে, বাট তুমি সাইটোকাইন স্ট্রমে মারা যেতে পারো। তো এই জায়গাটা যদি একটু ক্লিয়ার করা যায়। দেখুন, একটা ছোট্ট চিত্র আগে বুঝাই যে আজকে আমাদের দেশের ডিফেন্স মেকানিজম কি, পুলিশ, প্যারামিলিটারি, তারপর মিলিটারি। একটা জায়গায় কোনো ঝামেলা যখন হচ্ছে, ঝঞ্ঝাট, পুলিশ প্রথম দিকে ধাপে পারলো না, প্যারামিলিটারি পারছে না, তারপর আর্মি রাখতে হচ্ছে। এদের মধ্যে যোগাযোগটা কি? মোবাইল ফোন বা ওয়্যারলেস। তো আমাদের শরীরে দু ধরনের মানে প্রতিরোধ করার ক্ষমতা আছে, একটা সহজাত, একটা অর্জিত। সহজাত মানে হচ্ছে ত্বক, চামড়া থেকে শুরু করে নিউট্রোফিল বলুন, কিছু সেল আছে, লিম্ফোসাইট, এগুলো করে। এইগুলো হচ্ছে প্রাথমিক দিকটা। আর কিছু আছে অর্জিত, যেটা হচ্ছে অ্যান্টিবডি। ঠিক আছে, মাঝে মাঝে এই যে শরীরের মধ্যে যখন কোনো বহিরাগত জীবাণু বা বহিরাগত পদার্থ প্রবেশ করলো, শরীর তাকে চিহ্নিত করলো যে বহিরাগত, একে আমাকে নিঃশেষ করতে হবে বা বের করে দিতে হবে। এবার এটা করোনা ভাইরাস, এইবার শরীরের যখন সে প্রবেশ করছে, শরীরের প্রাথমিক স্তর সেখানে কিন্তু মানে অকৃতকার্য হলো, তখন সে অ্যান্টিবডির দিকে গেল। এইবার যে এই যে কানেকশন, খবরটা কে দেবে? শরীরের ভেতর তো আর ওয়্যারলেস নেই, শরীরের ভেতর হচ্ছে রাসায়নিক আছে, কেমিক্যালস আছে। এই কেমিক্যালস গুলো হচ্ছে সাইটোকাইন। তার মধ্যে কিছু কিছু আছে ইন্টারলিউকিন, যেটা দেখবেন ইন্টারলিউকিন 6টা আমরা খুব ব্যবহার করছি। এইবার সাইটোকাইন স্টর্ম মানে কি? শরীরের প্রদাহটা, মানে ইনফ্লামেটরি প্রক্রিয়াটা, প্রসেসটা তীব্র হচ্ছে, মানে ঝড়ের মতো। যেরকম আমরা আমফান দেখেছি, আমরা যশ না ইয়াস যেটা বলবেন,
সেরকম একটা নামটা সুন্দর হলেও কাজটা তার সুন্দর হয়তো হবে না, কিন্তু সেই রকম একটা ঝড়ের গতিতে এই রাসায়নিকগুলো সব কটা সেলকে ধমনির মধ্যে গিয়ে প্রবেশ করে, এবং সেল থেকে একটা ধমনির মধ্যে গিয়ে জল থাকে আর সলিড কম্পোনেন্ট থাকে, সেই জলটাকে বার করে দিচ্ছে, তাতে ক্লট হয়ে যাচ্ছে এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে এই ক্লট ছড়িয়ে যাচ্ছে, মানে শরীরের মধ্যে একটা ভয়াবহ সৃষ্টি তৈরি হয়। এই যে ভয়াবহ একটা জায়গা তৈরি হয়, এই জিনিসটাকেই সাইটোকাইন স্টর্ম বলি। মাঝে মাঝে শরীর আমাদের নিজস্ব অঙ্গগুলোকে অ্যাটাক করে, আক্রমণ করে। সেটা কি কারণ সেটা এখনো পর্যন্ত সেটা বোঝা যায়নি। যেরকম এক ধরনের রোগ আছে SLE বলে, সিস্টেমিক লিউপাস এরিথেমেটোসাস, সেখানেও একই ব্যাপার, শরীর অকারণে নিজের অঙ্গকেই মারতে থাকে। সেই জন্য তখন স্টেরয়েডের ব্যবহার করি আমরা, যাতে এই প্রদাহের তীব্রতাকে আমরা কমিয়ে দিতে পারি। এই জায়গাতে এটাই হচ্ছে সাইটোকাইন স্টর্ম, মানে একটা স্টর্মের মতো শরীরের রাসায়নিকগুলো একটার পর একটা শরীরের যে ডিফেন্স মেকানিজমকে হাইপার অ্যাক্টিভ করছে, অতি সক্রিয় করেছে, এবং তার জন্য শরীরের কিন্তু অঙ্গ প্রত্যঙ্গগুলো নষ্ট হতে পারে, ভারসাম্যটা নষ্ট হয়ে যায়। আমরা যেখানে মাল্টি অর্গান ফেলিয়ার শব্দটাকে শুনতে পাই, হ্যাঁ, এইটা সাইটোকাইন স্টর্মের একটা হচ্ছে কালমিনেশন, মানে তার প্রতিফলন। এটা হচ্ছে মাল্টি অর্গান ফেলিয়ার। আমাদের সঙ্গে একজন বন্ধু আছে, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি পর্ণা নন্দী বলছি। আরেকবার বলতে হবে জোরে। পর্ণা নন্দী, বাটানগর থেকে। হ্যাঁ, বয়স কত? আপনার প্রবলেম? হ্যাঁ, 51। আচ্ছা, বলুন কি প্রশ্ন ডাক্তার? হ্যাঁ, বলছি আমার রিসেন্টলি কুকুরে মানে দাঁত বসিয়ে দিয়েছিল, আমি ভ্যাকসিন নিয়েছি 3টে। হ্যাঁ, 18 তারিখ লাস্ট ভ্যাকসিন হয়েছে। তা এবার আমি ভ্যাকসিনের সুযোগ আসলে আমি কতদিনের মধ্যে নিতে পারি, বা আমি সাথে সাথে পেলে নিতে পারি কিনা, তাই আমার সেটাই জিজ্ঞাসা। মানে আপনাকে ডগ বাইট করেছিল তার জন্য? হ্যাঁ, আমি ভ্যাকসিন নিয়েছিলাম, কুকুরের কামড়ে ভ্যাকসিন নিয়েছিলাম। 5টা হয়ে গেছে? 5টা হয়ে গেছে? হ্যালো, আপনার 5টা ওই কুকুরের কামড়ের জন্য যে ভ্যাকসিনটা নিয়েছিলেন, যে ডোজটা? 3টে ভ্যাকসিন নিয়েছি। 3টে হয়েছে, আর কটা বাকি আছে? আর বাকি নেই, 18 তারিখে শেষ হয়ে গেছে। আচ্ছা, এই 3টেই নেওয়ার ছিল, 18 তারিখে শেষ হয়ে গেছে। আপনি এবার এই করোনার ভ্যাকসিন নিতে পারবেন? হ্যাঁ, আমি যদি পারি, মানে রিসেন্ট আমার সুযোগ চলে আসে, এখনো পাইনি, মানে আসেন সেটা, তাহলে কি আমি নিতে পারবো? আপনি কত তারিখে শেষ করেছেন এই কুকুরের ভ্যাকসিনটা, মানে কুকুরের কামড়ের? 18 তারিখ, 18 মে আপনার শেষ হয়েছে। আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে 25 মেতে। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, ডাক্তারবাবু আলোচনা করছেন। আচ্ছা, 1 মাস পরে উনি নিতে পারবেন, ওটা অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। 1 মাস পরে এই ভ্যাকসিন প্রক্রিয়া শেষ হয়ে গেলে 1 মাস পরে উনি নিতে পারবেন। মানে 18 মে শেষ হয়েছে, উনি 18 জুন নিতে পারবেন? হ্যাঁ, নিতে পারবেন। আচ্ছা, আমরা ছিলাম সাইটোকাইন স্ট্রোমে। এইটার থেকে এটাকে প্রতিহত করার কি কোনো রাস্তা সাধারণ মানুষের নেই নাকি? না, আর এটা কি করোনা আক্রান্তের উপরেই এফেক্টটা বেশি হচ্ছে? আসল কোভিড একটা তো প্রহেলিকা। কোভিড যেভাবে মানে অগ্রণী হয়েছে, যখন শরীরে প্রবেশ করার পর খানিকটা আমরা একটু বলতে পারেন প্রথম দিকে আমরা বুঝতে পারিনি যে এইটা করতে পারবে। তারপর অঙ্গচ্ছেদ করে, ময়নাতদন্ত করে দেখা গেছে বিভিন্ন দেশে এটা। সেই ক্ষেত্রে তখন স্টেরয়েডের ব্যবহার, এই জন্যই সাইটোকাইন স্টর্মের আমরা 3টে মার্কার ব্যবহার করি, যেটা প্রতিচ্ছবি হয় 3টে ল্যাবরেটরি টেস্টে, একটা ফেরিটিন, একটা IL-6, আর একটা CRP। এই 3টে ব্লাড টেস্ট আমরা করে দেখতে চাই যে কিরম হয়। তো সেই জায়গায় থেকে আমরা কিছুটা আন্দাজ করতে পারি, এই জন্যই স্টেরয়েড। এই স্টেরয়েডের ব্যবহারটা এই কারণেই এসেছিল। তাছাড়া কিছু স্পেসিফিক, যেরকম ইন্টারলিউকিন 6, এটাও একটা ধরনের সাইটোকাইন, সেটাকে কমানোর জন্য, দাপটটা কমিয়ে দেওয়ার জন্য আইটোলিজুমাব বা বেভাসিজুমাব বা আপনার টসিলিজুমাব, এইসব ওষুধগুলো কিন্তু এসছে এদের সিগন্যালিং মেকানিজমটাকে আটকে দেওয়ার জন্য। এখন আবার বলছি, কোভিড নিয়ে আমাদের সম্পূর্ণ জ্ঞান লাভ আমরা করিনি, আমরা সমুদ্রের তটেই আছি, আমরা সমুদ্রের গহীতে যেতে পারিনি। সুতরাং আরো সময় যাবে, আশা করব সেটা করবে। তবে তার আগে আমাকে মানুষকে বাঁচাতে হবে। সেই প্রতিষেধকই বাঁচাতে পারবে।
প্রতিষেধকের ব্যবস্থা করে ফেললে আমরা অনেকটা নিশ্চিত থাকবো, এই সিভিয়ারিটিটা কমবে। আর হয়তো কয়েক মাস বা নির্দিষ্টভাবে বলতে পারছি না, কোভিড একদিন সামান্য রোগ হয়ে যাবে, তবে সেটা কবে হবে সেটা তো এই মুহূর্তে বলতে পারছি না। কিন্তু প্রতিষেধক দিয়ে মানুষকে যে সিভিয়ার, যার হাসপাতালে যাওয়ার কথা, হাসপাতালের রেট অনেক কমে যাবে, বাড়িতেই বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসা হয়ে যাবে, সেই রকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি হবে। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন, আর তার সঙ্গে না আমার একটা প্রশ্ন আছে তো আপনার কাছে, সেটা হচ্ছে যে ফার্স্ট ওয়েভ যখন আমরা কোভিডকে জানতামই না, চিনতামই না, এই নামটা যখন শুনলাম তখন কোভিডে মৃত্যু হচ্ছিল, কিন্তু ফার্স্ট ওয়েভের থেকে সেকেন্ড ওয়েভে মৃত্যুর হার এত বেশি কেন? যখন আমরা অলরেডি একটা স্টেজ পার করে ফেললাম কোভিডে, তাহলে সেকেন্ড ওয়েভে গিয়ে মৃত্যুর হারটা এত কেন? যেখানে সুস্থতার হারও রয়েছে কিন্তু মৃত্যুর হারটা ফার্স্ট ওয়েভের তুলনায় অনেক বেশি সেকেন্ড ওয়েভে। এই প্রশ্নটা আমাকে খুব হন্ট করেছে, আমি উত্তরটা চাই আপনার কাছ থেকে। তার আগে আরেকজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি সোমা চক্রবর্তী বলছি, নাভি, মুম্বাই থেকে। হ্যাঁ বলুন সোমা। হ্যাঁ নমস্কার, আমি ডক্টর বিশ্বাসকে একটু প্রশ্ন করতে চাই, করতে পারি কি এখন? হ্যাঁ করুন, 100 বার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ডাক্তারবাবু, আমি 26 মার্চ কোভিশিল্ড ফার্স্ট ভ্যাকসিন ফার্স্ট ডোজ নিয়েছিলাম, আর 9 এপ্রিল আমি করোনা পজিটিভ হয়েছিলাম। তো তারপরে আমি আমার ফ্যামিলি ফিজিশিয়ানকে দেখিয়ে হোম কোয়ারেন্টাইনে ঠিক হয়ে গেছি, বাট আমার ডি ডাইমার একটু বেশি আসছে, মানে আফটার কোভিড রিকভারি 650 এসেছিল, লাস্ট উইকে 800 এসছে, তো উনি ইকোস্প্রিন দিয়েছেন। তো এটা কেন হচ্ছে, মানে এত বাড়ছে কেন? ডক্টর বিশ্বাস আরেকবার সেকেন্ড ফার্স্টটা বলুন। আপনার 19 এপ্রিলে যখন কোভিড আক্রান্ত হলেন, তারপর রিকভার হওয়ার পরে কি বাড়ছে? 9th এপ্রিল। 9th এপ্রিল আপনি আচ্ছা 26 এ নিলেন এবং 9th এ মানে 26 এ নিয়েছি, 9 তারিখে আমি কোভিড পজিটিভ হয়ে গেছি। তারপরে আমার ফ্যামিলি ফিজিশিয়ানকে দেখিয়ে হোম কোয়ারেন্টাইনে আমি ঠিক হয়েছি, কিন্তু আমার ডি ডাইমার লাস্ট উইকে আমার 650 এসেছিল। তো আমাকে ডক্টর ইকোস্প্রিন দিয়েছিলেন, ইকোস্প্রিন খাওয়ার পর আবার আমি টেস্ট করাই, আমার 800 এসছে। তো এটা কেন হচ্ছে সেটা আমি জিজ্ঞেস করতে চাই। আমার এখন চলছে ব্লাড থিনার মেডিসিন চলছে। আচ্ছা ডক্টর বিশ্বাস ক্লিয়ার? একটা কথা, হ্যাঁ হ্যাঁ, এইবার পরিষ্কার। ডি ডাইমারটা হচ্ছে ক্লটিং কিছু ফ্যাক্টরসে, ইকোস্প্রিন ঠিক আছে, ইকোস্প্রিন খালি প্লেটলেট অ্যাগ্রিগেশনটাকে কমিয়ে দিল, কিন্তু তার সাথে ক্লটিং ফ্যাক্টরস গুলোকে দেখতে গেলে একটা ওষুধ আছে রিভোরাক্সাব্যান, সেই ওষুধটা আপনি একটু জিজ্ঞেস করে দিন, যেটা 2.5 মিলিগ্রাম দুবার করে আমরা মাসখানেকও দিচ্ছি। আবার বলছি, নির্দিষ্টভাবে জানি না বলে কেউ মাসখানেক দিচ্ছেন, কেউ 2 মাস দিচ্ছেন। আপনি একটু এই বিষয়ে আপনার পারিবারিক চিকিৎসকের সাথে কথা বলুন যে আমি রিভোরাক্সাব্যান এই ওষুধটা আমি খেতে পারি কিনা। তো সেইটা যদি একটু কথা বলে নেন, আমার মনে হয় সেখানে উপকৃত হতে পারেন। তবে একটা কথা বলে রাখি, এতদিন পরে ডি ডাইমার যদি বেশিও থাকে, আপনি সেরে যখন উঠেছেন, আপনার ভয় পাওয়ার মতন পরিস্থিতি কিন্তু নয়, ভীত সন্ত্রস্ত হবেন না। আপনি এমনিই ডি ডাইমার অনেক সময় বেশি থাকে নানান কারণে, অনেক সময় ফলস পজিটিভও থাকে অনেক কারণে, সেই কারণে ডি ডাইমারটা বেশি আর ভয়ের কারণ এই মুহূর্তে আমার মনে হচ্ছে না, কারণ আপনি সেই সময়টা পেরিয়ে এসছেন যখন কোভিড সত্যি আক্রমণাত্মক হয়। এখন কোভিড অনেকটা নিষ্ক্রিয় আপনার শরীরে, তো সেই ক্ষেত্রে আপনি আপনার ডাক্তারবাবুর সাথে একটা আলোচনা নিশ্চয়ই করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবারে আমি যে প্রশ্নটা আপনাকে করেছিলাম যে ফার্স্ট ওয়েভে আমরা মৃত্যুর হার যতটা না পেয়েছি, সেকেন্ড ওয়েভে কেন মৃত্যুর হার এত বেশি, যেখানে আমরা করোনার সঙ্গে পরিচিত হয়ে গেছি? দেখুন, একটা কথা, মানে দুটো জিনিস হয়েছে। একটা হচ্ছে পরিবর্তন হয়েছে পরিকাঠামো, সেখানে প্রদাহটা অনেক তীব্র হচ্ছে। সরাসরি ভাইরাস হয়তো খুব শীঘ্র বেশি দ্রুততার সাথে ফুসফুসে ঢুকে যাচ্ছে, এবং ফুসফুস যদি আক্রমণ করে তখন অক্সিজেনের ব্যাঘাত ঘটবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। সেই ক্ষেত্রে অক্সিজেনের যখন ব্যাঘাত ঘটেছে আর প্রদাহটাও যদি তীব্র হয়ে থাকে, তখন ভারসাম্য হারিয়ে ফেলেছে শরীর, তখন কিন্তু মৃত্যুর কারণটা অনেক বেশি হয়েছে, এটা অস্বীকার একদম করছি না। কিন্তু একটা কথা, প্রথম ওয়েভের পর হয়তো কিছুটা উদাসীন সব জায়গাতেই ছিল, সে প্রতিষ্ঠানও হতে পারে, আমরাও কিছুটা ছিলাম। হয়তো একটা সময় মনে হয়েছিল কোভিড চলে গেছে, কোভিড কিন্তু যায়নি, কোভিড কিন্তু ছিল। সেই যতদিন না নির্মূল হয়েছে ততদিন এখনো বলবো কোভিড থাকবে।
যখন শেষ কেসটা বলবে আর নেই, সেদিন বলবো নির্মূল হয়ে গেছে, তখন আমরা সহমহিমায় আমরা নিজেদের জীবনযাপন করব। আমরা কিন্তু 5টা মাস 4টে মাস যখন আনলক শুরু হলো, আমরা কিছু অবহেলা করেছি, উদাসীন হয়েছি, মাছটাও খুলে গেছি, খেলে ফেলেছি, শপিং মলে গেছি, সিনেমা হলে ঢুকেছি, তারপর নানান জায়গায় আমরা কিন্তু জনসমাগমে গেছি। তার পরবর্তীকালে নির্বাচন কমিশন ভীষণ দায়িত্ব নিয়ে রোগটাকে আরো বাড়িয়ে দিয়েছিল, এ নিয়েও কোনো সন্দেহ নেই। 8টা দফা নির্বাচন করে নির্বাচন কমিশন অনেক গুরু দায়িত্ব পালন করেছিল মানে মানুষের জন্য। তারা যখন 500 কেসটাকে 17,000-এ উঠিয়ে দিয়েছিল, সেটাও দেখতে হবে। সেই জায়গাগুলোই কিন্তু আমাদের খারাপ হয়েছে। আমরা মানে আমাদের ভুল থেকে শিক্ষা নেব। তো সেই ভুল থেকে শিক্ষা নেওয়া প্রথম ওয়েভের সময় বলা হয়েছিল যে কেন ইন্টারন্যাশনাল এন্ট্রান্সগুলোকে সিল করা হলো না, কেন ইন্টারন্যাশনাল এয়ারক্রাফটকে এখানে থামতে দেওয়া হলো, কেন এই সীমানাকে লক করা হয়নি। সেখান থেকে প্রথম ওয়েভের শিক্ষা। দ্বিতীয় ওয়েভের শিক্ষা হচ্ছে জমায়েতের। যে কোনো জমায়েত এই রোগটাকে ছড়াতে সাহায্য করে। আপনার কি মনে হয় ডক্টর বিশ্বাস, মানুষ এখনো সচেতন হয়েছে? মানুষ আগের থেকে দেখুন একটা বিষয় সচেতন হয়েছে, পরীক্ষার বিষয়ে। এই জন্য আমি একটা কথা সবসময় বলেছি, এটা আমার সামাজিক মাধ্যমে আমি কালকে পোস্ট করেছি, একবার হাঁচি, একবার জ্বর, একবার কাশি, দেরি করবেন না, সোজা গিয়ে পরীক্ষা করান। তাড়াতাড়ি পরীক্ষা করে 2 দিনের মধ্যে রিপোর্ট আসবে, কিছু ওষুধ শুরু করে দেবে ডাক্তারবাবু। তো সেই শুরু করে দিলে আপনার প্রদাহটা কিছুটা কমবে, আপনাকে হাসপাতালমুখী হতে হবে না। 10-এর মধ্যে 7 জনকে যদি আপনি এই চিকিৎসাটা করেন, 7 জন উপকৃত হবে। এই জন্যই একটা প্রশ্ন এখানে থেকে যাচ্ছে, অনেকে বলবে যে আরে আমার তো মাঝে মাঝে সর্দি হয়, কিন্তু পরিস্থিতিটার উপর বিচার করে জ্বর যদি সামান্য আসে, দেরি না করে পরীক্ষাটা করিয়ে নিলে, ওষুধ পড়লে আপনি কিন্তু হাসপাতাল যেতে হবে না, এটা কিন্তু স্পষ্ট। এই জন্য আমরা চিকিৎসকদেরও যেরকম দায়িত্ব আছে, আজকে জনসাধারণকেও কিন্তু এই দায়িত্ব পালন করতে হবে। এইবার আপনার আরেকটা প্রশ্নে আসি। এখন সত্যি কথা, আপনি যদি যখন আগের বছর লকডাউনের সময় মানুষ কিন্তু কিছুটা অসচেতন হয়েছিল, পরের দিকে যখন লকডাউনের মধ্যেও কিন্তু আজকে ভালো মানে মাঠগুলো ব্যবহৃত হয়েছিল ফুটবল খেলার জন্য। বার্সেলোনা রিয়াল মাদ্রিদের খেলা আমরা দেখেছি, সেখানে কত উদীয়মান ফুটবলার আমি নিজের চোখে দেখেছি, ভাবতে পারবেন না। কিন্তু একই সাথে এইটা প্রশাসনকে করা দায়িত্বটা নিতে হবে। তবে একই সাথে প্রশাসন কি গলি গলিতে আজকে যাবে? আজকে বাটানগর, বসিরহাট বা যেখানে সুন্দরবনের গলিতে কি প্রশাসন সব জায়গায় যেতে পারবে? সেখানে তো আমাদের নিজের দায়িত্ব নিতে হবে, সেই জায়গায় চেতনার জাগরণ করতে হবে। এখন মানুষ কিছুটা সচেতন হয়েছে, কিন্তু আবার বলি আরো সচেতন হতে হবে, আর প্রশাসনকেও কড়া বার্তা দিতে হবে, কড়া ব্যবস্থা করতে হবে। আমার এবারে যেটা প্রশ্ন, আর একটা রোগ এর সঙ্গেই চলে এলো, যেটাকে আমরা চলতি ভাষায় ব্ল্যাক ফাঙ্গাস বলছি, কিন্তু ডাক্তারি পরিভাষায় এটা হচ্ছে মিউকরমাইকোসিস। এই রোগটাও তো নতুন নয়, তাহলে এই রোগটা কেন এত থাবা বসাচ্ছে? এবং আমরা সাধারণ মানুষ, কোভিড আক্রান্ত মানুষ কতটা সচেতন থাকবো, কোভিড আক্রান্ত হয়নি এমন মানুষ কতটা সচেতন থাকবো? এইটা কথা একটা বলে রাখি, মানে আমি কোনো মিডিয়াকে দোষারোপ করবো না। মিডিয়া কাজ হচ্ছে খবর আনা, সামনে আনা, মানুষ জনসমক্ষে খবর আনা। কিন্তু কিছু শ্রেণীর মানুষ, আমি আর সেভাবে বলছি না, এমন তারা গল্প বানিয়েছে যে মানুষকে ভীত সন্ত্রস্ত করার জন্য যথেষ্ট। আমি এইবার মিউকরমাইকোসিস নিয়ে আপনাদের চ্যানেলে প্রথম এলাম, আমি আবার বলছি অযথা ভীত সন্ত্রস্ত হবেন না। 660 কোটি মানুষ এই পৃথিবীতে বাস, তার মধ্যে প্রতি বছর 3 থেকে 4 লাখ কেস হয়। এবার বুঝতে পারছেন কতটা ক্ষুদ্র অংশের মানুষ এটাকে ভোগেন। কিন্তু মিউকরমাইকোসিস রোগটা খারাপ, যখন দাপট দেখাতে শুরু করবে 54% তার মৃত্যু হয়। কিন্তু একই সাথে এত কম সংখ্যায় হয়, বেশিরভাগ ক্ষেত্রে কাদের হয়? যাদের প্রতিরোধ করার ক্ষমতাটা তলানিতে চলে গেছে। যেরকম অঙ্গ প্রতিস্থাপন হয়েছে কারুর, বহুদিন ধরে তারা কর্কট রোগে আক্রান্ত এবং ইমিউনোসাপ্রেসিভ ওষুধ খাচ্ছেন। তৃতীয়ত হচ্ছে ডায়াবেটিস, যার 500-600 করে শর্করার মাত্রা থাকছে। কোভিডের জন্য কেন হচ্ছে? কোভিডের ক্ষেত্রে স্টেরয়েড ব্যবহৃত হচ্ছে। তার সাথে বহু মানুষ জানেন না তাদের মধুমেহ আছে। আর যাদের আছে ডায়াবেটিস, তাদের মাত্রাটা ঠিক নেই, নিয়ন্ত্রণে নেই, নিয়ন্ত্রণের বাইরে আছে,
যখনই স্টেরয়েড পড়ছে নিয়ন্ত্রণের মাত্রাটা অসামান্য হয়ে যাচ্ছে, নিয়ন্ত্রণ আর থাকছে না। এই যে মাত্রাগুলো এত বেশি হচ্ছে, তখন এই মিউকরমাইকোসিস শরীরে এমনি প্রবেশ করতে পারে, কিন্তু এরা ঘাপটি মেরে থাকে। শরীরের আমাদের সহজাত প্রতিরোধ করার ক্ষমতা এতটা বেশি, এদেরকে সরিয়ে রাখে বা দাপট দেখাতে দেয় না, এদেরকে চাপিয়ে রাখে। কিন্তু যখন প্রতিরোধ করার ক্ষমতা চলে গেল, তখনই কিন্তু এই মিউকরমাইকোসিস দাপট দেখাতে শুরু করে, বংশবৃদ্ধি হয়। তখন সেটা ব্রেনে আঘাত করতে পারে, ফুসফুসে আঘাত করতে পারে, চোখে আঘাত করতে পারে, সাইনাসে আঘাত করতে পারে, পেটে আঘাত করতে পারে, এতগুলো হতে পারে। সেই ক্ষেত্রে তখন চিকিৎসাটা কিন্তু অসুবিধা হয়ে যায়। কারণ 54% যদি মৃত্যুর হার হয়, তখন কিন্তু এটা একটু চাপের ব্যাপার। কিন্তু এটাকে আটকানো যায় সহজে, আমরা যদি স্টেরয়েডটাকে নিয়ন্ত্রণে ব্যবহার করি, আর শর্করার মাত্রাটা ইনসুলিন দিয়ে যদি আমরা কমিয়ে রাখি, তাহলে এটা নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু অনেকের ইনসুলিনের প্রতি অনীহা থাকে। এখানেই আমি অনুরোধ করব যে আপনারা ইনসুলিনের প্রতি কোনো রকম অনীহা করবেন না। আপনাদের পিঁপড়ে কামড়েছে, পিঁপড়ে কামড়ানোর থেকেও কম ব্যথা লাগে হচ্ছে ইনসুলিনের নিডলটা, এত ছোট নিডল আপনারা নেবেন। শর্করার মাত্রাটা ঠিক রাখুন, তাহলে কিন্তু আপনারা বিপদ থেকে রক্ষা পাবেন। এইটা হচ্ছে আমার বিনীত অনুরোধ। তো সেইখানে চিকিৎসকেরও যেরকম দায়িত্ব, আজকে জনসাধারণেরও যারা রোগীদের, তাদেরও দায়িত্ব চিকিৎসকের সাথে কিন্তু সাহায্য করা, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। তাহলে কিন্তু এই সমস্যা, এই মিউকর আর হবে না। মিউকর নিয়ে এত চিন্তা করার কিন্তু আমার কোনো একটা কারণ নেই। প্রশ্ন ডক্টর বিশ্বাস, সেটা হচ্ছে যে মিউকরমাইকোসিস প্রবেশ করছে কোথা থেকে? যেমন ভাবে করোনা প্রবেশ করছে ছিদ্র দিয়ে, ঠিক সেইভাবেই প্রবেশ করছে নাকি না আরো অন্যান্য কোনো মাধ্যম দিয়ে প্রবেশ করতে পারে? মিউকর এর এই যে ফাঙ্গাসটা, রাইজোপাস অথবা মিউকর মাটিতে থাকে বেশি। এখন হয়তো কোনো কাজ করলাম, তখন শরীরে ডিরেক্ট কন্ট্যাক্টে ঢুকে গেল, শরীরে প্রবেশ করে গেল, থাকলো। আর হচ্ছে ইনহেলেশনে হতে পারে। কিন্তু এটা কিন্তু কোভিডের মতন না, কন্টাজিয়াস নয়, জলকণার মাধ্যমে কিন্তু আসবে না। কেউ হাঁচলো কাশলো মিউকরমাইকোসিস ঢুকবে না, এটা স্পষ্ট করে বলে দিতে চাই। এই ভয় একদম যেন না থাকে কারো। আর আবার বলছি, এগুলো ঘাপটি মেরে বসে থাকে, এগুলো বেশি সারা জীবন হয়তো ফাঙ্গাস থাকে। ফাঙ্গাল রোগ তো আমাদের থাকে, কিন্তু ফাঙ্গাল রোগ যখনই হয় তখনই প্রশ্ন আসে ডায়াবেটিস নেই তো, কারণ প্রতিরোধ করার ক্ষমতাটা কমে যায়, তখনই এরা দাপটটা দেখায় ফাঙ্গাল রোগ। আচ্ছা, আমাদের কাছে কিন্তু আজকে একদম ক্লিয়ার হয়ে গেল যে হোয়াট ইজ মিউকরমাইকোসিস এবং কতটা আমাদের ক্ষতি করতে পারে। সুতরাং অহেতুক মিথ নয়, অহেতুক ভয় নয়, আপনি সুস্থ জীবনযাপন করুন, আপনি এই রোগটাকে কাছে ঘেঁচতেই দেবেন না। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ ম্যাডাম, আমি বনগা থেকে বলছি। নামটা বলুন। নামটা সঞ্জয় বাওয়ালি। বলুন। হ্যাঁ, আমার এক রিলেটিভ 22 বছর বয়স, তাদের কাছে একটা প্রশ্ন, যে থ্যালাসেমিয়া রোগী, ঠিক আছে? আরেকবার বলুন, আমরা না শুনতে পাইনি। 20 ইয়ার্স ওল্ড, আপনার একজন রিলেটিভ, তার কি হয়েছে? হ্যাঁ, 22 বছর বয়স, ছোটবেলা থেকেই থ্যালাসেমিয়া রোগী। থ্যালাসেমিয়া, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এবং কোভিড আক্রান্ত হয়েছিল। আচ্ছা। কোভিড আক্রান্ত হয়েছিল, কিন্তু হিমোগ্লোবিন 8 পয়েন্ট আছে এখন, স্যার, বুঝলাম তো? 8 পয়েন্ট আছে। এখন মোটামুটি সুস্থ হবে। এবার ব্লাড নেবে, কিন্তু পজিটিভ না হলে তো ব্লাড নিতে পারছে না। এবার আর একটা প্রশ্ন, যে ও কি ভ্যাকসিন নিতে পারবে, স্যার? আপনার যে 22 বছরের আত্মীয় থ্যালাসেমিয়া আক্রান্ত, তার এখন হিমোগ্লোবিন লেভেল 8-এ রয়েছে, তার একবার কোভিড হয়েছিল, এখন সে ব্লাড নিতে পারছে না কেন? মানে প্লাস না হলে বুঝলাম না। পজিটিভ রিপোর্টটা এখনো আসেনি তো, ব্লাডটা দিয়েছে পজিটিভ, আচ্ছা, থ্যালাসেমিয়া পজিটিভ। আচ্ছা, আমি জানি না ডক্টর বিশ্বাস উত্তর দেবেন আপনাকে। আপনি জানতে চাইছেন উনি কোভিডের কোনো ভ্যাকসিন নিতে পারবেন কিনা? কোভিডের ভ্যাকসিন নিতে ওনার কোনো অসুবিধা নেই, আর ব্লাডও নিতে অসুবিধা নেই, কিন্তু ব্লাড ডোনেট করার তো প্রশ্নই আসছে না থ্যালাসেমিয়া রোগী। তো ব্লাড নিতেও পারবেন, আর কোভিড ভ্যাকসিনও উনি নিতে পারবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সেরে যাওয়ার 1 মাস পরে। ডাক্তারবাবু, আরেকটা প্রশ্ন করি। আমি এমনও একজনকে জানি যে যার প্রথম ওয়েভে কোভিড হলো, এই যে সেকেন্ড ওয়েভ, সেখানেও সে আক্রান্ত হলো। তাহলে এই যে মানুষটা, তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা কমে যেতে পারে এবং সে কিভাবে পরের ওয়েভের জন্য নিজেকে তৈরি করে রাখবে? মানে সে আক্ষেপ করেছে যে প্রথম ওয়েভেও কোভিড হলো, সেকেন্ড ওয়েভেও আমার হলো, তো এটা হয়তো খুব সংখ্যায় কম, কিন্তু কেনই বা হলো, এটাও প্রশ্ন। একটাই হচ্ছে, এর অ্যান্টিবডি কেউ বলছে 2 মাস স্থায়ী হয়, 3 মাস স্থায়ী হয়।
অ্যান্টিবডি চলে গেলে তো আপনি আবার নতুন করে, আর যদি পরিবর্তন হয় পরিকাঠামোর, সেখানে তো হতেই পারে, কারণ শরীর তখন চিহ্নিত করতে পারে না, এটাকে এসকেপ করে, ইমিউন সিস্টেমটাকে এসকেপিং দ্য ইমিউন অ্যাটাক। তো যখন এরকম হয় তখন তো আপনার দ্বিতীয়বার আক্রান্ত হতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষই হচ্ছে না, কিছু মানুষ হয়েছেন, এটা হতে পারে, এটা কিন্তু অসম্ভব নয়। এবারে আমরা চলে আসব হচ্ছে মানে হোম আইসোলেশন শব্দটা, এই যেটার সঙ্গে আমরা খুব পরিচিত হয়েছি, যে হোম আইসোলেশন। এই হোম আইসোলেশনে থেকে বহু মানুষ সুস্থ হচ্ছেন। আমাদেরও আজকে একজন বন্ধু বললেন নাভি মুম্বাই থেকে, তিনি হোম আইসোলেশনে সুস্থ হচ্ছেন, এবং হোম আইসোলেশনে বেশিরভাগ মানুষই সুস্থ হচ্ছেন। তো সেখানে বিধিনিষেধ কী কী রয়েছে তাদের জন্য? দেখুন, সে আলাদা থাকবে, তার কাছে যারা সেবাদান করছেন বা তাদের সেবা শুশ্রূষা করছেন তাদের কাছে মাস্ক এবং গ্লাভস পরে, গাউন পরে যাওয়ার কথা, এবং সে আলাদা থাকবে পুরোটাই। কিন্তু ওয়াশরুম ব্যবহার নিয়ে আমার একটা প্রশ্ন আসছে, যে ওয়াশরুম থেকে আসবে না ওইভাবে, সে এমন সারাদিন কাশবে না যে ওয়াশরুম থেকে বারবার এসে এরোসল তৈরি হবে। ওয়াশরুম ব্যবহার করা যায়, কারণ আমাদের, এবং সে যখন থাকবে বা ঘরের লোকের সাথে কোনোভাবে দেখা করছেন, একেবারে মানে মাস্ক ব্যবহার করে করবে। তবে যতটা লোকজন কম যেতে পারেন ওনার ঘরে সেটা কিন্তু ভালো। তবে সবটাই কিন্তু আমরা পুঁথিগত বিদ্যা ব্যবহার করে করছি, কারণ আজকে ভারতবর্ষে বা বাংলায় কার কতগুলো ফ্ল্যাট আছে আর কার কতগুলো বাড়ি আছে, বা বাড়ির মধ্যে কতটা বড় জায়গা আছে যে আলাদা থাকতে পারে, বা কতগুলো ওয়াশরুম রয়েছে, কতগুলো ওয়াশরুম রয়েছে। এটা টেড্রস ঘাব্রিয়াস অদমাস, যে আজকে এই কোভিডের জন্য সবথেকে বড় দায়ী এবং ভিলেন, WHO ডিরেক্টর জেনারেল, আমি ক্যামেরার সামনে বলছি, এই লোকটার বাড়ি বিরাট বাড়ি, সুইজারল্যান্ডে বসে আছেন, মজাতে আছেন, উনি অনেক কিছু বলতে পারবেন, ওনার 23টা ঘর আছে, 23টা লোককে ঢুকিয়ে দিতে পারবেন। কিন্তু আজকে ভারতবর্ষে বসে আজকে ভাবুন তো, এত ছোট ছোট ফ্ল্যাট, কজন আলাদা, সেইখানে একটা বাস্তবিক দিক হচ্ছে, বাবা যে থাকছো মাস্কটা পরে নাও, ডাবল মাস্ক পরে নাও, আর আরেকজন যে থাকছো সেও ডবল মাস্ক পরে থাকো, এইভাবে রোগটা আটকানো যাবে। এটা হচ্ছে না, বাস্তব। এই যে ওয়াশরুম ব্যবহারের কি কোনো বিধিনিষেধ আছে? যে ধরুন কোভিড পেশেন্ট যখন ওয়াশরুমে গেলেন তিনি কি করবেন, তিনি বেরিয়ে আসার পর একজন সুস্থ মানুষ যখন সেই ওয়াশরুম ব্যবহার করবেন তিনি কি করবেন? তার কারণ ধরুন আজকে আমাদের ফ্ল্যাটের ক্ষেত্রে হলো হয়তো 2টো করে টয়লেট পাচ্ছি, বা বাড়ির ক্ষেত্রে হলো, কিন্তু একদম যারা ধরুন একদম দারিদ্র্য সীমার নিচে থাকেন তাদের ক্ষেত্রে তো 5টা পরিবার বা 10টা পরিবার হচ্ছে একটা বাথরুমের উপর নির্ভরশীল। তো এইরকম জায়গায় করণীয়টা কি? এটাতে কোনোদিন হবে না, আমি তো বারবার বলছি। তাহলে তো কোভিড রোগীকে সারাক্ষণ বাথরুমে থেকে কাশতে হবে, তাহলে রোগটা ছড়াতে পারে। আসছে তো জলকণার থেকে, কাশলে হচ্ছে, হাঁচলে হচ্ছে, সে বাথরুম ব্যবহার করার পর একটু বাথরুমটা পরিষ্কার করিয়ে নিলেই তো হয়ে গেল। আজ অনেক ধরনের স্যানিটাইজার তো আছে যেটা এরোসলের মারফত কাজ করে, সেই ব্যবহার করলেই হয়ে গেল। আমাদের তো বাস্তব চিন্তাধারার মাধ্যমে আমাদের সমস্যাটা সমাধান করতে হবে। কিন্তু এই মানে আমরা পুঁথিগত ব্যবহার করে এক একটা দেশে এক একটা করা যাবে। আজকে আমেরিকা যে আমরা করতে পারি তা কি আমরা ভারতবর্ষে করতে পারবো? না ভারতবর্ষে যা আছে তা আমরা আমেরিকায় করতে পারবো? সম্ভব না সেটা। তো সেই ক্ষেত্রে ওই জন্য বলছি, আজকে টেড্রস বলতে পারেন অনেক কিছু, কিন্তু টেড্রস যে বাড়িটাতে থাকেন সেই বাড়ি কিন্তু আজকে ভারতবর্ষের 23টা পরিবার থেকে যাবে। এইটাই হচ্ছে ঘটনা। আমার এবারে যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে হোম আইসোলেশন আর কোয়ারেন্টাইন, এর মধ্যে কি বিশদ অনেকটা ফারাক রয়েছে নাকি দুটো একই শব্দের পরিপূরক? আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কৃষ্ণা ব্যানার্জি বলছি, বেলঘরিয়া থেকে। আরেকবার বলুন নামটা। কৃষ্ণা ব্যানার্জি, কৃষ্ণা, কে ফর কলকাতা। আচ্ছা, কৃষ্ণা ব্যানার্জি বেলঘরিয়া থেকে বলছেন, প্রশ্ন করুন। হ্যাঁ, আমি 24শে এপ্রিল কোভিশিল্ড সেকেন্ড ডোজ নিয়েছি স্যার। হ্যাঁ, কিন্তু তখনই আমার ছেলের বউয়ের করোনা ধরা পড়েছে। তো আমি 25 তারিখে আমার জ্বর আসে, ওরা বলেছিল যে ভ্যাকসিন নিলে পরে জ্বর আসতে পারে। তো 26 তারিখে ছেড়ে গিয়ে আবার এলো, আমি ভয় পেয়ে গেলাম। তো 27 তারিখে আমি সেন্টারে ফোন করি, 28 তারিখে ব্লাড নিয়ে 29 তারিখে পজিটিভ এসেছে আমার এবং হাজব্যান্ডের দুজনের। তো আমার তারপরে আমরা ডক্টরকে দেখে ডক্টরের ট্রিটমেন্টে এখন আমরা সুস্থ। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ছেলের বউয়ের তো 20 তারিখেই ধরা পড়ে গেছিল, 24 তারিখে আমাদের কোনো প্রবলেম ছিল না বলে আমরা আইসোলেশনে ছিলাম এবং ভ্যাকসিনও নিয়ে ফেলেছি।
ভ্যাকসিন 24 তারিখে নেবার পর 29 তারিখে আমাদের পজিটিভ রিপোর্ট এসছে, মানে আমাদের হয়েই গেছিল তখন, তার ভেতরেই হয়তো আমরা ভ্যাকসিন নিয়ে ফেলেছি। এই ভ্যাকসিনটা কি কার্যকর হলো, না আবার নিতে হবে, না কি হলো? মানে আপনার সেকেন্ড ডোজও নেওয়া হয়ে গিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, ওই 24 এপ্রিল সেকেন্ড ডোজে নিয়েছি। 13ই মার্চ ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ 24 এপ্রিল নিয়েছিলাম 42 ডেজের মাথায়। ঠিক আছে, সঙ্গে থাকুন, আপনার প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে একটা কথা ওনাকে নিশ্চিতভাবে বলছি, শরীরে ওনার অ্যান্টিবডি তৈরি হবে, এই ভ্যাকসিন নিয়েছেন, ওনার হয়েওছে, তাতে অসুবিধা নেই। আর নতুন করে ভ্যাকসিন নিতে হবে না ওনাকে, এবং উনি সুস্থ হয়ে যাবেন। দ্বিতীয়ত হচ্ছে ওনার শরীরে যথেষ্ট পরিমাণে অ্যান্টিবডি আছে, ক্রস রিঅ্যাক্ট করবে না এক্ষেত্রে। সেই ক্ষেত্রে উনি নিশ্চিত থাকতে পারেন উনি সুস্থতা পুরোপুরি অর্জন করবেন, আর তার সাথে ওনার শরীরে প্রতিরোধ করার ক্ষমতাটাও গড়ে উঠবে। এবারে আমি আপনাকে যে প্রশ্নটা করেছিলাম যে হোম আইসোলেশন এবং কোয়ারেন্টাইন, আমরা দুটো শব্দই শুনছি, তো এই যদি একটু ক্লিয়ার করে দেন। খুব পার্থক্য নেই, একটাই হচ্ছে এগুলোকে আলাদা করা। কোয়ারেন্টিনা বলে কথাটা এসেছিল একসময় জাহাজের ক্ষেত্রে, যখন কোনো রোগ নিয়ে আসতো জাহাজের মধ্যে আইসোলেটেড হতো, আলাদা থাকতো, মানে তাদের নাবিকদের বা যারা আছেন তাদেরকে মানে কোনো দেশে ঢুকতে দিত না। সেই হচ্ছে মূল জায়গাটা। আইসোলেশন কোয়ারেন্টাইনের মধ্যে বিরাট পার্থক্য কিছু নেই, সবটাই হচ্ছে একটা হচ্ছে আলাদা করে দাও, যাতে শৃঙ্খলটা ভেঙে দাও, ইনফেক্টিভ সংক্রমণের যে সময়টা সেটা কাটিয়ে উঠুক, তাতে অন্যদের যাতে না হয়, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য ছিল। এবারে আমরা তো একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে দাঁড়িয়ে আছি, আর আমাদের হাতে খুব বেশি সময় নেই, অনুষ্ঠান থেকে বিদায় নিতে হবে। আবার আমরা যে আলোচনাটা শুরু করেছিলাম মেডিসিনের কতটা ভূমিকা এবং পথ্যের কতটা ভূমিকা, এই যে প্রোটিন ইনটেক করতে হবে, এই প্রোটিনের পিছনে এখন আমরা দৌড়ে বেরোচ্ছি, তো এই জায়গাটা যদি একটু ক্লিয়ার করে দেন ডক্টর বিশ্বাস, আমার মনে হয় মানুষের অনেকটা উপকার হবে। প্রোটিন ইনটেক করতে হবে, অনেকের এখন হচ্ছে প্রোটিন ইনটেক করতে হবে করোনাকে ফাইট করার জন্য। দেখুন, আমরা যদি ঠিক মতো খাদ্য খাই, সেটা পুষ্টিগত মান যেখানে উন্নত আছে বা পুষ্টিগত মানটা ভালো, তো সেইখানে কিন্তু আলাদা করে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট নিয়ে আমরা বাঁচবো। আলাদা করে প্রোটিন বেশি খাওয়ার কোনো প্রয়োজন নেই, এমনিতেই তৈরি হবে অ্যান্টিবডি। আরেকটা কথা বলে রাখি, কোনো ওষুধ নেই আপনার ইমিউনিটিকে বাড়াবার বা উত্তরণ করার। সেই ক্ষেত্রে আপনাকে স্পষ্ট কথা, খাবারের মধ্য থেকেই আসবে। শাক সবজি ফল, পেয়ারা খেলেই আপনার জিঙ্ক আসবে, লেবু চিপলেই আপনার ভিটামিন সি আসবে। আলাদা করে ওষুধ, এত বেশি ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আর এই যে অক্সিজেন স্যাচুরেশন, একজন কোভিড আক্রান্ত মানুষ আর একজন সুস্থ মানুষ কিভাবে নিজের স্যাচুরেশনের দিকে লক্ষ্য রাখবেন? আমরা দেখেছি অনেক সুস্থ মানুষও আজকাল অক্সিমিটার কিনে ফেলছেন এবং তারা অক্সিজেনের স্যাচুরেশন দেখছেন, আবার একজন করোনা আক্রান্ত মানুষের তো এটা দরকারই রয়েছে, যদি এই জায়গাটা একটু ক্লিয়ার করে দেন। সত্যি কথা, এই জিনিস আমরা তো আগে অক্সিমিটার নিয়ে মাথা খারাপ করিনি, আগে আমরা দেখিনি। অনেক সিওপিডি পেশেন্ট এমনি কিন্তু তাদের অক্সিজেন স্যাচুরেশন 90-91 থাকে। কিন্তু হ্যাঁ, কোভিডের ক্ষেত্রে যে প্রথম আক্রান্ত হয়েছে যার কোনো আনুষঙ্গিক রোগ নেই, তার 92% হলে একটু খেয়াল রাখতে হবে। আবার বলছি, এই 92% হয়ে তারপর যদি উতরাই চড়াই হয়, কখনো 94, কখনো 85 হয়ে গেল, কখনো 84 নামছে, তখন কিন্তু তাকে অক্সিজেন দেওয়ার প্রয়োজনীয়তা আছে এবং তাকে হাসপাতালমুখী হতে, যদি বাড়িতে স্যাচুরেশনটা 94-এর ওপর না উঠলো, তাহলে কিন্তু হাসপাতালে স্থানান্তরিত করার প্রয়োজন আছে। আর একজন সুস্থ মানুষের ক্ষেত্রে অক্সিমিটারে কিভাবে সে মাপবে, সে কি দেখবে? সাধারণত মাঝের আঙ্গুলটা সেখানে লাগাবে, সময় নিয়ে দেখবে তার যেন কোনোভাবে ডিহাইড্রেশন না থাকে। শরীরে ডিহাইড্রেশন থাকলে কিন্তু অক্সিমিটার ভুল রিপোর্ট দেখাবে। আর অনেকে যেটা আছে, মহিলাদের ক্ষেত্রে নেল পলিশের ওপর কিন্তু যদি আপনি অক্সিমিটার ধরেন, তাহলে কিন্তু ভুল রিডিং দেখাবে, নেল পলিশটা সরিয়ে দেবে। আমাদের একদম অনুষ্ঠানের শেষে কোনো মেসেজ যদি দেওয়ার থাকে ডক্টর বিশ্বাস, আপনি আমাদের দর্শকদের দিতে পারেন। স্পষ্ট কথা, আমি আবার বলবো, একবার হাঁচি একবার কাশি যদি হয়, সেই ক্ষেত্রে জ্বর একটু এলো, চিকিৎসকের সাথে যোগাযোগ করুন, পরীক্ষা সেদিনই করান। ওই 2 দিন আসতে লাগছে রিপোর্ট, যদিও এটা আসার কথা নয়, তার মধ্যে কিছু ওষুধ যদি আমরা শুরু করে দিতে পারি, আপনি কিন্তু ভালো থাকবেন, হাসপাতালে গিয়েও দ্রুত সুস্থ হবেন, মৃত্যুমুখী হবেন না। এইটাই আমার মোটামুটি একটা আন্দাজ।
কিছু মানুষ হচ্ছে সেটা ব্যতিক্রমী ঘটনা ঘটছে, কিন্তু বেশিরভাগ মানুষ যদি এইটা অনুসরণ করেন তাহলে কিন্তু আমার মনে হয় বেশিরভাগ মানুষকে সুস্থ করে তুলতে পারবো আমরা। চিকিৎসক জগৎ খুশি হবে তাতে এবং রোগটাকেও মোকাবিলা করবো সহজে। অনেক ধন্যবাদ ডক্টর বিশ্বাস আপনাকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের। আবার আপনাদের সাথে আমাদের ডক্টরস অন কলেই দেখা হচ্ছে বিকেল 5টা থেকে। ভালো থাকবেন।